প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের কলেজে নিয়মিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত। ডিগ্রি প্রথম বর্ষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমার এর আগে একাধিক ক্লাস রয়েছে। বরাবর মতো আজও আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করে দিয়েছি। আজকেও আমি একটা অঙ্ক করব এবং সেটার সমাধান করব, অর্থাৎ একটা অঙ্ক আমি বোর্ডে উঠাই নিব, দেন সেটা আমরা সমাধান করব। তো চলো আমরা অঙ্কটা প্রথমে বোর্ডে উঠাই। তো আজকে তারিখ হলো 12/10/2020। Trial balance of Islam traders. Accounts title, টাকা, accounts title, টাকা। সো টাকার অ্যামাউন্টগুলো আছে প্রথমে ক্যাশ 3175, দেন আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল 9200, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 29,450, স্টোর সাপ্লাইস 1991, প্রিপেইড ইন্স্যুরেন্স 1600, স্টোর ইকুইপমেন্ট 37,200, দেন এদিকে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট, সংক্ষেপে লিখলাম 14,700, দেন আছে অ্যাকাউন্টস টেবল 12,300, দেন আছে ইসলাম ক্যাপিটাল 41,994, দেন আছে ইসলাম ড্রয়িংস 12,000, দেন আছে সেলস 99,400, then sales return
987। দেন আছে পারচেজ 62,300। তারপরে আছে পারচেজ ডিসকাউন্ট, আছে পারচেজ রিটার্নটা আগে লিখি আমরা। $19,650। দেন পারচেজ ডিসকাউন্ট 1356। দেন আছে ফ্রেট ইন 2,261। স্যালারিজ এক্সপেন্স 21,350। দেন রেন্ট এক্সপেন্স 3,600। সেলিং এক্সপেন্স 2,614। দেন ইউটিলিটিস এক্সপেন্স 1,687। টোটাল টাকার পরিমাণ 1,89,405 টাকা। 1,89,405 টাকা। পরবর্তী পর্যায়ে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টগুলো আমি এক নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে ending merchandise inventory 31,772। ending store supplies টাকা 304। unexpired insurance টাকা 200। then estimated depreciation on store equipment 4,300। then accrued salaries payable টাকা 80। then accrued utilities expense টাকা 150। then sales of টাকা 500 টোটালি omitted কথাটা মানে হলো যেটা বাদ পড়ে গেছে। এখন আমাদের করতে হবে রিকোয়ারমেন্ট করতে হবে প্রথমে ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি হলো মাল্টি করব ইনকাম স্টেটমেন্ট। দেন আমরা করব হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট। দেন করব হলো আমরা ব্যালেন্স শিট। এই তিনটা অংশ আমরা করব। সো প্রথমে আমরা করব হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে প্রথমে আমরা লিখে নিই ইসলাম ট্রেডার্স।
আমরা করব হলো ইনকাম statement for the year ended 31st December 2019। তো আমরা 3টা ছক নিয়ে করেছিলাম, সেভাবে আমরা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা লিখে ফেলি সেলস, টাকার পরিমাণ আমাদের সেলস ছিল হলো 99,400। সেলস থেকে আমরা বাদ দিব হলো, প্রথমে আমরা দেখি সেলস অমিটেড ছিল সবার শেষের নাম্বার আমাদের। তো অমিটেড মানে হলো বাদ পড়া, যেটা অলিখিত আমরা বাংলায় বলি। অমিটেড ছিল হলো 500, যোগ করব, তাহলে টাকার পরিমাণ হয় 99,900। দেন আমাদের দেখতে হবে কোনো রিটার্ন আছে বা ডিসকাউন্ট আছে কিনা। তা আমরা জানি সেলস রিটার্ন আছে, সেলস রিটার্নের পরিমাণ এখানে দেওয়া আছে 987। দেন এটা বাদ করার পরে টাকার পরিমাণ আসে 98,913। এটাকে আমরা বলি হলো নিট সেলস। দেন পরবর্তী পর্যায়ে আমরা এখান থেকে লিখি হলো লেস কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস, যেটাকে আমরা বাংলায় বলি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় লেখার সময় প্রথমে আমরা লিখি বিগিনিং বা ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটাকে আমরা বাংলায় বলি প্রারম্ভিক মজুত পণ্য। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রথমে ছিল হলো 29,450। দেন আমরা লিখবো হলো পারচেজ, পারচেজে টাকার পরিমাণ ছিল হলো আমাদের 62,300। দেন পারচেজ থেকে আমরা বাদ দিব হলো পারচেজ রিটার্ন, যেটা টাকার পরিমাণ বিপরীত দিকে থাকে, ছিল 19,655। তো এখান থেকে আমরা পরে বাদ দিব হলো পারচেজ ডিসকাউন্ট, যেটাকে বলা হয় ক্রয় বার্তা। এটা ছিল হলো 1356। এটা যোগ দুটো বিয়োগ দেওয়ার পরে টাকার পরিমাণ আসে হলো 41,289। দেন অঙ্কের মধ্যে ক্রয় পরিবহন ছিল, এটাকে আমরা বলি হলো ফ্রেট ইন, সেটা আমরা যোগ করি 2,261। যোগ করার পরে টাকার পরিমাণ এখানে আসে হলো 43,550। দেন মার্চেন্ডাইজের সাথে যোগ করব, তাহলে আসে 73,000। এইখান থেকে পরবর্তী পর্যায়ে আমরা লেস করব হলো সমাপনী মজুত পণ্য, যেটাকে আমরা বলি হলো এন্ডিং ইনভেন্টরি, যেটা আমাদের দেয়া থাকে হলো কোথায়, সমন্বয়ে দেয়া থাকে। তো এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেয়া আছে 31,752। তো এটা বাদ দেওয়ার পর টাকার পরিমাণ আসে হলো 41,228। উপরের টাকা থেকে এটা বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটাকে আমরা বলবো হলো গ্রস প্রফিট। তো এই যে টাকার পরিমাণটা আসবে এটাকে আমরা বলবো হলো গ্রস প্রফিট। দেন এই গ্রস প্রফিট বের করার পরে এখান থেকে আমরা লেস করব হলো অপারেটিং এক্সপেন্সগুলো। তো অঙ্কের মধ্যে যে অপারেটিং এক্সপেন্সগুলো আছে সেগুলো আমরা লেস করব একটা একটা করে। তো ছকটা আমি একটু বুঝে নিই, এর উপরে আমি গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সগুলো আমি লিখি। তো আমরা গ্রস প্রফিট কত বের করব,
গ্রস প্রফিট আমরা বের করলাম হলো 57,685। এখন আমরা এখান থেকে নিয়ম অনুসারে লেস করব হলো পরিচালন ব্যয়। তো আমরা লেস করি পরিচালন ব্যয়গুলো। এখন পরিচালন ব্যয়গুলো কি কি আছে সেটা আমরা একটা একটা করে লিখি। প্রথমে আমরা লিখলাম অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা প্রথমে লিখলাম সেলিং এক্সপেন্স বা স্টোর সাপ্লাই এক্সপেন্স। সাপ্লাই এক্সপেন্স তো এটা আমাদের একটা সমন্বয় ছিল। সমন্বয় থেকে আমরা টাকার পরিমাণটা ব্র্যাকেটে দেখাতে পারি, আবার সমন্বয় দেখাতে পারি। 1991 টাকা থেকে 304 টাকা বাদ দেওয়ার পর আমাদের এক্সপেন্সের পরিমাণ আসে হলো, বা আমরা এইভাবে না লিখে আমরা লিখতে পারি এখানে 391 টাকা। আর এখানে আমাদের ছিল স্টোর এন্ডিং স্টোর সাপ্লাই 304 টাকা। তো আমরা লিখতে করতে পারি এখানে এন্ডিং বা আনইউজড লেখা যেতে পারে, সেটাই আমরা এন্ডিং লিখলাম 304, বাদ দেওয়ার পর টাকা পরিমাণ থাকে 1687। দেন স্যালারিস এক্সপেন্স আছে। স্যালারিস এক্সপেন্স এই টাকাটার পরিমাণ ছিল হলো 21,350। এটা আমাদের অ্যাক্রুড ছিল। অ্যাক্রুড মানে হলো বকেয়া। অ্যাক্রুডের পরিমাণ হলো 80 টাকা। এটা যোগ করার পরে টাকার পরিমাণ আসে হলো 21,430। দেন আমাদের আছে সেলিং এক্সপেন্স। এটা টাকার পরিমাণ হলো 2,614। দেন আছে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা টাকার পরিমাণ আছে 4,300। দেন আমাদের আছে হলো রেন্ট এক্সপেন্স। এটা টাকার পরিমাণ 3,600। দেন আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকার পরিমাণ ছিল হলো 1,600। এইখানে আমাদের একটা সমন্বয় ছিল ইন্স্যুরেন্স এক্সপেন্স সম্পর্কে, আনএক্সপায়ার্ড। আনএক্সপায়ার্ড মানে যেটা আমাদের এখনো ব্যবহার করা হয়নি। আনএক্সপায়ার্ড সে টাকার পরিমাণ হলো 200, বাদ দেওয়ার পর টাকার পরিমাণ আসা হলো 1,400। তারপর আছে ইউটিলিটিজ এক্সপেন্স। এটা আমাদের অ্যাক্রুড ছিল। অ্যাক্রুডটা আমরা যোগ দিয়ে দিই। টাকার পরিমাণ আসে হলো 1,827। তো টোটাল সবগুলো টাকার পরিমাণ যোগ করলে টোটাল টাকার পরিমাণ আসে হলো 36,858। তো উপরে ওই 57,685 থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকার পরিমাণটা আসে সেটা হলো 20,827। এটাকে আমরা বলি হলো নেট ইনকাম। নেট ইনকাম। তো আমরা এইভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টটা করে ফেললাম। এখন ইনকাম স্টেটমেন্টের পরে আমাদের করতে হবে আরো দুটো অংশ আছে, অনার্স ইকুইটি স্টেটমেন্ট এন্ড করতে হবে ব্যালেন্স শিট। সো অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমরা যদি খুবই সহজ এবং ছোট, তো আমরা পরবর্তী পর্যায়ে আমরা করব অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমরা কিভাবে করি, তো আমাদের মোটামুটি সবাই জানা আছে। প্রথমে আমরা লিখি হলো ওপেনিং ক্যাপিটাল, এর সাথে আমরা যোগ করি হলো অ্যাডিশনাল ক্যাপিটাল, দেন যোগ করি হলো নেট ইনকাম, দেন কোনো ড্রয়িংস থাকলে সেগুলো আমরা বাদ দিই। তো আমরা করবো হলো এখন অনার্স ইকুইটি স্টেটমেন্ট। এটা টাকার পরিমাণ, ঘরের পরিমাণ খুব ছোট্ট করে দিলেও হবে, কারণ এটা বেশি বড় হবে না এখানে, তা আমি ছোট করে দিই। তো প্রথমে আমরা লিখলাম ক্যাপিটাল। এটা অবশ্যই ওপেনিং বা বিগিনিং। তো ক্যাপিটালের পরিমাণ আমাদের দেওয়া ছিল ইসলাম ক্যাপিটাল 41,994। তো
তো আমাদের এখানে আমরা নিট ইনকাম পেয়েছি, সেই নিট ইনকামটা আমাদের যোগ করতে হবে। তো নিট ইনকাম পরিমাণ ছিল হলো 20,827। এটা যোগ করার পর টাকার পরিমাণ আসে হলো 62,821। দেন অঙ্কের মধ্যে একটা ড্রয়িং ছিল, সেই ড্রয়িংসের পরিমাণটা আমরা লেস করি। ড্রয়িংস আছে হলো 12,000। এটা লেস করার পর টাকার পরিমাণ আসে হলো 50,821। এটা হলো আমাদের কি ক্যাপিটাল? এন্ডিং ক্যাপিটাল। বের হয়ে হলো আমাদের এন্ডিং ক্যাপিটাল। খুবই সহজ। এখন আমরা এই পরবর্তী পর্যায়ে আমরা করব ব্যালেন্স শিট। এখন আমরা করব হলো ব্যালেন্স শিট। তো বরাবর এখানে আমরা লিখি অ্যাকাউন্টস টাইটেল, না লিখলে পার্টিকুলারস লিখতে পারি। তো ব্যালেন্স শিটে দুইটা দিক থাকে আমরা জানি। প্রথম থাকে হলো অ্যাসেটস। অ্যাসেটসের মধ্যে আমরা জানি থাকে হলো কারেন্ট অ্যাসেট, যেটাকে আমরা বাংলায় বলি হলো চলতি সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে আমরা প্রথমে দেখবো যে আমাদের ক্যাশ আছে কিনা। তো আমরা দেখলাম যে আমাদের ক্যাশ শুরুতেই আছে 3,175। তারপর আমাদের দেয়া আছে হলো কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ আছে হলো 9,200। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমাদের একটা জিনিস বাদ পড়ে গিয়েছে, সেটা হলো সেলস অমিটেড। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 9,200 লেখার পরে এখান থেকে আমাদের যোগ করতে হবে পেবেল বা বকেয়া। তো পেবেল বা বকেয়া আমাদের আসে হলো এখানে 500। তো যোগ করলে আমাদের আসে হলো 9,700। দেন আমাদের পরবর্তী পর্যায়ে লিখতে হবে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা টাকার পরিমাণ আছে হলো 31,772। দেন আমাদের সমন্বয়ে আরো কিছু আছে, সেগুলো আমাদের ইনক্লুডিং করতে হবে। যেমন স্টোর সাপ্লাইজ ছিল, স্টোর সাপ্লাইজের মধ্যে যেটা আমরা বলতে পারি আনইউজ যে স্টোর সাপ্লাইজ ছিল সেটা আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। সেটা টাকার পরিমাণ ছিল হলো 304। দেন আমাদের ছিল হলো প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, সেটাও আমাদের একটা কারেন্ট আছে। তো প্রিপেড ইন্স্যুরেন্সের পরিমাণ আমাদের ছিল হলো 200 টাকা। এই সবগুলো যোগ করলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ আসে হলো 45,151। দেন পরবর্তী পর্যায়ে এটাকে আমরা বলতে পারি টোটাল কারেন্ট অ্যাসেট। দেন পরবর্তী পর্যায়ে শিরোনামটা আমরা লিখতে পারি ফিক্সড অ্যাসেট, অথবা আমরা লিখতে পারি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অথবা ফিক্সড অ্যাসেটও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আমাদের অঙ্কের মধ্যে ছিল হলো স্টোর ইকুইপমেন্ট, এটা আমাদের একটা ফিক্সড অ্যাসেট। স্টোর ইকুইপমেন্টের টাকার পরিমাণ ছিল হলো 37,200। আমরা জানি স্টোর ইকুইপমেন্ট একটা ফিক্সড অ্যাসেট। এখান থেকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা আমরা বলতে পারি বাংলায় পুঞ্জীভূত অবচয় টাকার পরিমাণ আমাদের লেস করতে হয়। টাকার পরিমাণ ছিল হলো 14,700 ছিল। এবং আমাদের অঙ্কের মধ্যে আরও একটা টাকার অ্যামাউন্ট দিয়েছিল। অঙ্কের মধ্যে দেওয়া ছিল হলো 14,700 এবং সমন্বয়ে আমাদের দেওয়া ছিল হলো 4,300। তো এই দুটো টাকার টোটাল টাকার পরিমাণ হয় হলো 19,000। এই 19,000 টাকার পরিমাণ লেস করার পরে টাকার পরিমাণ আসে হলো 18,200। যেহেতু একটা টাকার পরিমাণ আছে আমি এখানে লিখে দিচ্ছি।
টোটাল টাকার পরিমাণ যোগ করলে হয় আরো 63,351। এটাকে আমরা এখন বলতে পারি টোটাল অ্যাসেটের পরিমাণ। তো এটা হলো আমাদের অ্যাসেটস এর, ঠিক সেম ভাবে আমাদের পরবর্তী পর্যায়ে করতে হবে লায়াবিলিটিস এন্ড অনার্স ইকুইটি সাইড। তো অনার্স ইকুইটির এন্ডিংটা আমরা বের করে নিয়েছি, পরবর্তী পর্যায়ে আমাদের করতে হবে। তো এখানে জায়গাটা হবে না, আমি মুছে বাকি অংশটা করতেছি। তো এখানে আমরা লিখলাম লায়াবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। তো বরাবর মতো আমাদের লিখতে হবে কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস আমরা বলতে বুঝাই হলো চলতি সম্পদ, চলতি দায় সমূহ। এখন চলতি দায়ের মধ্যে আমাদের কি কি আছে? শুরুতে ওদিকে ছিল আমাদের ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেয়েবল। তো আমরা লিখে ফেললাম অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ আছে হলো 12,300। দেন পরবর্তী পর্যায়ে আমাদের স্যালারিজ এক্সপেন্স এর একটা অ্যাক্রুড ছিল। অ্যাক্রুড মানে আমরা বুঝি হলো বকেয়া। স্যালারিজ পেয়েবল ছিল হলো অনলি 80 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের ইউটিলিটিস ছিল, ইউটিলিটিস পেয়েবল, এটা টাকার পরিমাণ হলো 150 টাকা। দেন টোটাল যোগ করার পরে টাকার পরিমাণ আসে 12,530 টাকা। পরবর্তী পর্যায়ে আমরা পেয়েছিলাম অনার্স ইকুইটি থেকে এন্ডিং অংশটা পেয়েছিলাম। তো আমরা বলতে পারি এখানে আমরা পাইছি এন্ডিং ক্যাপিটাল। তো এন্ডিং ক্যাপিটালের পরিমাণ আমরা পাইছিলাম হলো 50,821 টাকা। তো টোটাল টাকার পরিমাণ আমাদের যোগ করলে সেম টাকাটা বের করবে, অর্থাৎ 63,351। এটা আমরা বলতে পারি টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। তো ব্যালেন্স শিটে অবশ্যই দুই সাইড আমাদের সমান হয়, অর্থাৎ অ্যাসেটস সাইড এবং লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি সাইড সমান হয়। তা আমরা বুঝলাম যে দুই সাইড আমাদের সমান হলো। এবং ব্যালেন্স শিটের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের অবশ্যই অ্যাডজাস্টমেন্টগুলো বা সমন্বয়গুলো কোনটার সাথে কোনটা সমন্বয় হবে সেটা মনে রাখতে হবে। এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা, সমন্বয়গুলো কিন্তু বরাবর সবসময় দুইবার যাবে, দুইবার অথবা চারবার যাবে, কখনো একবার অন্তর্ভুক্ত হবে না। তো কিভাবে হলো আমি একটু আবার ছোট্ট করে আলোচনা করি। এন্ডিং স্টোর সাপ্লাইসটা একবার আমাদের স্টোর সাপ্লাইয়ের সাথে গেল, আর একবার আমাদের সম্পদ পাশে আসলো। দেন আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্সটা আমাদের একবার ইন্স্যুরেন্স পেমেন্টের সাথে গেল, আর একবার আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাইলাম। দেন ডেপ্রিসিয়েশন দুইবার আমাদের গেল, একবার স্টোর ইকুইপমেন্ট থেকে আমরা বিয়োগ করলাম, আর একবার আমাদের ইনকাম স্টেটমেন্টে দেখাইলাম। দেন অ্যাক্রুড মানে আমরা বলি হলো ডিউ বা বকেয়া, এটা একবার আমাদের স্যালারিজের সাথে গেল, আর একবার আমাদের লায়াবিলিটির সাথে গেল। ইউটিলিটিস এক্সপেন্স ঠিক সেম, একবার আমাদের ইউটিলিটিস থেকে সাথে যোগ হলো এবং আরেকবার দায় পাশে গেল। সেলস অমিটর, যেটাকে আমরা জার্নাল করলে পাই অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, এই কারণে আমাদের একবার সেলসের সাথে যাবে, আর একবার আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে যাবে। তো দেখা যাচ্ছে যে প্রতিটা অ্যাডজাস্টমেন্টগুলো অবশ্যই সবসময় ডাবলভাবে অন্তর্ভুক্ত হয়, এবং এটা মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় অন্তর্ভুক্ত হবে সেই জিনিসটা বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা তোমরা যদি দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা অঙ্কগুলো করতে থাকি, এবং এটার বিষয়টা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এমন একটা অঙ্ক যেটা আসলে রেগুলার প্র্যাকটিসের বিষয়। সপ্তাহে কমপক্ষে একটা বা দুইটা করে যদি করা যায় অঙ্কগুলো, দেখা যাচ্ছে স্মুথলি অঙ্কটা অনেক ইজিলি অঙ্কটা পরবর্তী পর্যায়ে চলে আসে এবং অনেক স্মুথলি অ্যান্সার করা যায়। তোমরা যদি অঙ্কগুলো ঠিকমতো নিয়মিতভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করা যাবে অঙ্ক ভুলের পরিমাণ কমে যাবে এবং অঙ্কগুলো সমাধান করতে অনেক ইজি হয়ে যাবে। দেন পরবর্তী পর্যায়ে তোমরা যদি অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং
কমেন্টস করতে পারো যে কোনো সমস্যা হলো কিনা, এবং পরবর্তী পর্যায়ে আমরা ইনশাআল্লাহ ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আরও আলোচনা করব। তোমরা অবশ্যই কোনো সমস্যা হলে আমার সাথে আলোচনা করবা এবং কোনো কমেন্টস থাকলে সেটা করবা। তো তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবা। সবাইকে জানাই শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।